ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 14 জন পুলিশ সহ নিহত অর্ধশতাধিক। বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি কাল। এক দফার সঙ্গে একাত্মতা মির্জা ফখরুলের পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান নানুকের। শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ, পুলিশকে আইন মেনে চলার নির্দেশ। নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা। আজ সন্ধ্যা 6টা থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জেলায় পুলিশ সহ পর্যন্ত 53 জন নিহত হয়েছেন। ফেনীতে 7 জন, নরসিংদীতে 6 জন, সিরাজগঞ্জে 3 জন, মুন্সিগঞ্জে 3 জন, রংপুরে 4 জন, মাগুরায় 4 জন, সিলেটে 3 জন, বরিশালে 1 জন, কুমিল্লায় 1 জন, চাঁদপুরে 1 জন, বগুড়ায় 2 জন, জয়পুরহাটে 1 জন ও পাবনায় 3 জন নিহত হয়েছেন। বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ কার্যালয় ও গাড়িতে। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয় অর্ধশতাধিক। আগুন দেয়া হয় 15 থেকে 20টি মোটরসাইকেলে। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। বিএনপি ও আওয়ামী লীগের কার্যালয় এবং জেলা বাস মালিক গ্রুপ কার্যালয়ে আগুন দেওয়া হয়। ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল। চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে 20 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। থেমে থেমে চলে সংঘর্ষ। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। বন্দরবাজার, সুরমা পয়েন্ট ও কোর্ট পয়েন্ট, কিনব্রিজ, তালতলা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সিরাজগঞ্জের ছাত্র জনতা বাজার স্টেশন, পানির ফোয়ারা এলাকায় জড়ো হয়। মিছিল নিয়ে যায় এসএস রোডে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কাছে গেলে দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। চলে গুলি। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ কার্যালয়ে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কুমিল্লার ইলিয়টগঞ্জে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ সদস্য। মাগুরায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে
সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় মুহুর্মুহু গুলিবর্ষণ করা হয়। আহত হন সাংবাদিক সহ শতাধিক। খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রংপুরে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা। রংপুর টাউন চত্বরে জমায়েত হয় শিক্ষার্থী জনতা। পায়রা চত্বর থেকে মিছিল নিয়ে ছাত্রলীগ তাদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ বাধে। নগরীর পায়রা চত্বরে সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন হারা ও তার গাড়ি চালককে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে সংঘর্ষে আহত এক যুবলীগ কর্মী মারা যায় রংপুর মেডিকেলে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজ ও বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। সুনামগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংঘর্ষ বাধে। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা, পুরাতন বাস স্টেশন সহ কয়েকটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নরসিংদীতে ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। মাধবদী পৌরসভা সংলগ্ন বড় মসজিদের সামনে এ ঘটনা হয়। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। অপরদিকে মাধবদী পৌরসভার সামনে এসপি ইনস্টিটিউট মাঠে অবস্থান করছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাধে সংঘর্ষ। লালমনিরহাটে পুলিশ আন্দোলনকারী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কালীগঞ্জে ইউএনও অফিসে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের উপর গুলি ও হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাভার ও আশুলিয়ায় ব্যাপক সহিংসতা হয়। ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জয়পুরহাটে আওয়ামী লীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান একজন, আহত হন অর্ধ শতাধিক। নীলফামারীতে গণমিছিলে বাধা দেয় পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। হয় ধাওয়া পাল্টা ধাওয়া। জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়িতে ভাঙচুর করে আন্দোলনকারীরা। যশোর শহরের চাষলা মোড় থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মনিহারে পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। খাগড়াছড়িতে শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল। চাঁদপুর শহরে আন্দোলনকারীদের সাথে যুবলীগ, ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত ৩০ জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। পুরো রাজধানী ঢাকা জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছে। রাজধানীতে এখনো পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাড়ছে ছাত্র জনতার।
গোলাগুলি ও ইটপাটকেলের আঘাতে ছাত্র জনতার অনেকেই আহত হয়েছেন। রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল 11টার আগেই রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, উত্তরা, যাত্রাবাড়ি এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে সকাল 10টার কিছু পরেই রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের পার্কিংয়ে ছাত্র জনতার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ছাত্রলীগের। তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটর বাইক ও বাসে আগুন দেয়া হয়। এর আগে রবিবার সকাল 10টার দিকে রাজধানী শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের ওপর চড়াও হলে আহত হন তারা। বেলা 11টা নাগাদ শাহবাগ এলাকা ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে। তারা এক দফার দাবিতে রাস্তা দখলে নিয়ে অসহযোগ আন্দোলন কার্যক্রম বাস্তবায়ন করে। আমাদের ভাইদের রক্ত বিতাইতে আমরা দিব না। আজকে আপনার সন্তানকে যদি আপনার সামনে বেয়ে গুলি করতেন তখন আপনি কি করতেন? আগে পদে দেখ, তারপর ঘরে। ইনশাল্লাহ আমরা নার্ভাস হয়ে গেছি। জিনিসপত্র দামি কিনতে কিনতে আর আমরা পারি না। শুধু ছাত্রদের দাবি না, পুরো ফ্যামিলির দাবি। এক দফা দাবি প্রতি সমর্থন জানিয়ে সবাই রাজপথে নেমে আসুন। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ নিরস্ত মানুষকে গুলি করা হয়েছে। কি আমাদের বিচার ব্যবস্থা তদন্ত কেন? বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী নেত্রীরাও। এই প্রহসন বন্ধ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, এটা ছাড়া আর কোনো পথ নাই। দরজা খোলা আছে বলছে বাচ্চারা বসতে চাইলে বসবে, এইদিকে দেখেন কি ম্যাসাকার করছে। শাহবাগের বিক্ষোভকারীরা পরিবাগ হয়ে বাংলা মোটর ও কারওয়ান বাজার এলাকা দখলে নেয়। সে সময় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে ছাত্র জনতা। দুপুর 1টার পর থেকে কারওয়ান বাজার এলাকায় চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় 5.5 ঘন্টা কারওয়ান বাজার এলাকায় সংঘর্ষ চলমান থাকে। কারফিউ জারির পর সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ সাজোয়া যান নিয়ে গুলি ছুড়ে ছাত্র জনতাকে কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকা থেকে পিছু হাঁটতে বাধ্য করে। এ সময় পুলিশের সাথে উপস্থিত থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে দুপুর 12টার দিকে। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল 11টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও। ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও। দুপুর 12টার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রামপুরা ব্রিজ, বাড্ডা, বনশ্রী, আফতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা। বেলা 11টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্র জনতা অবস্থান নেয়। পরে সেখানে মিছিল নিয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে ওঠে মিরপুর। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2, 11, 12, 13 নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর পিছু হটে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিরপুর গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত।
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিকেল 3:30 পর্যন্ত মিরপুর 10 নম্বর ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। নেত্রীর প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই, আমরা রাস্তাতে আছি, আমরা রাজপথে থাকবো এবং রাজপথে মোকাবেলা করব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে ওরা পাকিস্তানের পতাকা উড়াতে চায়। এই আন্দোলনের সাথে জড়িত জামাত এবং বিএনপি, জামাত শিবিরের যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে তারা মরণ কামড়ে নেমেছে। বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়। সেখানকার 3 এমপি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সকাল 11টার দিকে শুরু হয় সংঘর্ষ। 3 দিক থেকে আন্দোলনকারীদের আক্রমণে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে সংঘাত। নীরব দর্শক হয়ে গেলে আগ্নেয়াস্ত্রের মুহুর্মুহু শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। ফুটপাতের দোকানিদের রাখা কাঠের চৌকি হয়ে ওঠে শিক্ষার্থীদের ঢাল। সেই চৌকি নিয়ে গোল চত্বরের দিকে আগায় শিক্ষার্থীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিকেল 3:30টায় পুরো 10 নম্বর এলাকা চলে যায় আন্দোলনকারীদের দখলে। এ সময় পিছু হটে অলিগলিতে ঢুকে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে মুহূর্তেই তখন শিক্ষার্থী, অভিভাবক আর সাধারণ মানুষের উল্লাস। শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলন সফল করেই মাঠ ছাড়বেন তারা। গুলি করে দিতে পারে না, আমরা দখল নিছি 10 নম্বর, দেখাই দিয়েছে ছাত্র, দিছে যে স্টুডেন্ট পাওয়ার। যখন কোনো দেশ বিপদে পতিত হয় তখন আমরা জানি যে ছাত্রই বীর দর্বে এগিয়ে আসে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই দেশবাসীর দোয়া করবেন। এটা জনতার আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন। দিনভর চলা এই সংঘর্ষে শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতাকর্মী সহ আহত শতাধিক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবারে এগিয়ে আনার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এ পর্যন্ত তাদের 30-এর বেশি ছাত্র নিহতের দাবি করেছেন এই সমন্বয়ক। আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় 30-এর অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না। জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত সরকার, সব শ্রেণী পেশা দলমত নির্বিশেষে সব মানুষ ফুঁসে উঠছে। আওয়ামী সরকার যে গণহত্যা চালিয়েছে তা ইতিহাসে বিরল। ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামী ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। সরকার নিজেদের বর্বরতা আড়াল করতে স্থাপনায় হামলা চালিয়ে বিএনপি সহ বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের বিরামহীন চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করেছে। চারিদিকে শুধু নৈরাজ্য। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি দেশ ও জাতির ক্ষতি হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও। দলের সকল স্তরের নেতাকর্মী, সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হবার আহ্বান জানান মির্জা ফখরুল। এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসে ছাত্র জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে
আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে তাকে স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা আবার নতুন করে ঘোষণাকে সমর্থন জানাচ্ছি। দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। সরকার পতনের এক দফা দাবি শিক্ষার্থীদের নয় দাবি করে এর পেছনে জামাত, শিবির ও বিএনপিকে দায়ী করছে আওয়ামী লীগ। সন্ত্রাস মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, সরকার পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামাতের। সরকার পতনের নামে তারা দেশে হত্যা ও ধ্বংস চালিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলেও অভিযোগ করেন নানক। শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ঘরে না ফিরতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালোবেসে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য, সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার, তবে অশান্তি সৃষ্টি করা হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী, তারা কিন্তু নিজেরাই বলছে, ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্ল্যাশ হয়েছে। তার প্রধানমন্ত্রী কি বলেছে? বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল। তো তারা তো এই কথা বলছে, এটা মানে কি যারা রায়ট করছে, সংঘাত সহিংসতা করছে, তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে, এই কথা তো তারাও বলছে, গোটা দুনিয়াতে তাই বলে। এখন আমাদেরও কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। তিনি আশা করেন শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। দলটির প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে, শেষ রক্তবিন্দু দিয়ে কৃষিবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন, এক দফা আন্দোলনে রূপান্তর করলো। তারা কারা? আমরা তাদেরকে চিনি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আল বদর, এই বিএনপি, এই জামাত। দর্শক, রাজধানীর পরিস্থিতি জানতে সরাসরি কথা বলছি আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদের সাথে। তিনি আছেন কারওয়ান বাজারে। তাইমুর, কারফিউ জারির পরে রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন? জি জেবা, আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজার এলাকায়। ঠিক যেই সড়কটি এখন আপনাকে দেখাচ্ছি, এটি সোনারগাঁও রোড, বা এটিকে এখন বীরুত্তম সিআর দত্ত রোড হিসেবেও ডাকা হয়। এই রোডটি দেখালেও মূলত আশপাশের, অর্থাৎ কারওয়ান বাজার সহ আশপাশের পুরো এলাকার পরিস্থিতি কিন্তু এখন শান্ত, স্বাভাবিক। তবে দিনভর কিন্তু শান্ত স্বাভাবিক পরিস্থিতি ছিল না। আপনাকে এর আগের সংবাদগুলোতেও যেমনটা বলছিলাম, বেলা পৌনে একটা থেকে কিন্তু বেলা একেবারে সন্ধ্যা 6:30 পর্যন্ত বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা একটু পরে পরেই হচ্ছিল। দিনভর একদিকে এক দফার দাবিতে আন্দোলনকারী, অন্যদিকে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারপর এক পর্যায়ে বেলা 5:30টার দিকে এসে কিন্তু পুলিশ আসে এবং তারপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। সেখানেও প্রায় ঘন্টা খানেক বিক্ষোভকারী অর্থাৎ আন্দোলনকারীদের সাথে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।
পুলিশকে বাধ্য হয়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড পর্যন্ত ছুটতে হয়। প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন মোটামুটি শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্মগেট পরিস্থিতি শান্ত। এর বাইরে কিন্তু উত্তরা, মিরপুর সহ বিভিন্ন পয়েন্টেও আজকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2, 11, 12, 13, কাজীপাড়া, শেওড়াপাড়া, ওদিকে উত্তরা, অর্থাৎ সব জায়গায় কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গায় কিন্তু আন্দোলনকারীদের সাথে মূলত ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আপনি জানেন যে এরই মাঝে সারা দেশে আজকে 14 জন পুলিশ সহ অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা আছে। তো সব মিলিয়ে সন্ধ্যার পর একদিকে 3 দিনের নির্বাহী আদেশে 3 দিনের সরকারি ছুটি, এর বাইরে সন্ধ্যা 6টা থেকে কিন্তু অনির্দিষ্টকালের কারফিউ শুরু হয়েছে। যে কারফিউ কিন্তু আমরা গত কয়েকদিন দেখেছি থেমে থেমে শিথিল ছিল। আজকে সন্ধ্যা 6টা থেকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। মূলত এরপর থেকেই কিন্তু কারণ বাজারে আছে, কিন্তু এর বাইরে মোটামুটি পুরো রাজধানীর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। একটি জিনিস বলতে চাই, সাধারণ মানুষের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছেন দেশে এই সংঘাত, সহিংসতায় প্রাণহানি কিন্তু সাধারণ মানুষ দেখতে চান না। তারা চায় শান্তির বাংলাদেশ, তারা চায় সুন্দর বাংলাদেশ। তো প্রত্যাশা কিন্তু এই ধরনের পরিস্থিতিতে প্রতিটি পক্ষই অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং প্রত্যেকটি পক্ষের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়েই দেশে আবার শান্তি ফিরে আসবে, মানুষ তার স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে যেতে পারবে। এটাই কিন্তু এখন সবার প্রত্যাশা। যেবার এই ছিল কারণ বাজার থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ তাইমুর। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে পুলিশকে বিদ্যমান আইন PRB যথাযথভাবে মেনে চলতে বলেছে হাইকোর্ট। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি নির্দেশনা চেয়ে 29 জুলাই রিট করে 2 আইনজীবী। বেশ কয়েকদিনের শুনানি শেষে রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ দোলনের হাইকোর্ট বেঞ্চ সরাসরি রিটটি খারিজ করে দেন। তবে বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয় পুলিশের প্রতি। আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি অবজারভেশন দিয়েছেন, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেইটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশের প্রতি বলা হচ্ছে আইন অনুযায়ী করতে হবে, বলছে ওরা গুলি করতে পারে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে, সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে। তাদেরকে আইন অনুযায়ী, গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে, সেই ব্যবস্থা নিতে পারবে তারা। রিট খারিজ হলেও পুলিশের প্রতি দেয়া পর্যবেক্ষণে খুশি রিটকারীদের আইনজীবীরা। যদিও কাগজে কলমে বলা হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করিয়ে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয়, তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়। ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলি না করা এবং তাজা গুলি ব্যবহার না করারও নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাহী আদেশে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সারা দেশে আজ রবিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকা সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাতে সিদ্ধান্ত হয়েছিল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আজ থেকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই আজ সন্ধ্যা 6টা থেকে কারফিউ বলবৎ করা হলো। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই সাধারণ মানুষের চাওয়া। অবিলম্বে সকল শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যাদের নির্দেশে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তাদের বিচারের আওতায় আনতে হবে, অবাধ তথ্য প্রবাহের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ রাখার আহ্বান জানিয়েছে টিআইবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।